আজকের গল্প বড় জায়ের ভালোবাসা। মা, আমি আপনাদের সবার জন্য এগুলো এনেছি, দেখুন তো আপনাদের পছন্দ হয় কি না। শুভাঙ্গী ওর শাশুড়ি মীনাদেবীকে বলল। শুভাঙ্গী শ্বশুর, শাশুড়ি, স্বামী, ননদ, ভাসুর সবার জন্য দামি জিনিসপত্র এনেছিল। শুধু বড় যা অনন্যার জন্য কিছু আনেনি। সন্ধ্যায় রান্নাঘরে অনন্যাকে যেতে দেখে শুভাঙ্গী বলল, দিদিভাই শোনো না, এটা নাও, দাদাভাইয়ের জন্য মোবাইলের কভার আর বাচ্চাদের স্কুলের ব্যাগ আর টিফিন বক্স এনেছি। অনন্যা বলল, শুভি, একটা কথা তোমাকে আমি আগেও বুঝিয়েছিলাম আর আজ আবার বলছি, এত দামি উপহার প্রতি মাসে আনার কি দরকার? টাকা সঞ্চয় করতেও শেখো। আজকের সঞ্চয়ই তো ভবিষ্যতে কাজে লাগবে। তুমি কেন পুরো বেতনটাই খরচ করে ফেলো? একটা মাস ধরে কষ্ট করে উপার্জন করা টাকা, আর তুমি তা খরচ করতে একটুও ভাবো না। আমি তোমাকে তোমার মঙ্গলের জন্যই বলছি। অনন্যার এসব কথা শোনার পরই শুভাঙ্গীর খুব রাগ হয়ে গেল। ও বলল, দিদিভাই, আমি জানতাম তুমি তোমার লেকচার দেবেই, তাই আমি তোমার জন্য কিছুই আনিনি, আর ভবিষ্যতেও কিছু আনবো না। আসলে তুমি আমার মঙ্গলের জন্য নয়, তোমার মনের হিংসা থেকেই বলছো। তোমার সহ্য হয় না যে আমি তোমার থেকে বেশি রোজগার করি। তুমি সবার জন্য এত দামি গিফট আনতেই পারবে না, কারণ এর জন্য বড় মনের দরকার হয়, যেটা তোমার একেবারেই নেই। তুমি একজন টিপিক্যাল মধ্যবিত্ত ঘরের হাতচাপা মহিলা। শুভাঙ্গীর কথা শুনে অনন্যার চোখে জল চলে আসে। অনন্যা নিজের ঘরে চলে যেতে যাচ্ছিল, তখনই মীনাদেবী বললেন, চুপ করো শুভি, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখোনি তুমি? বড় বৌমা তোমার ভালোর জন্যই সঞ্চয় করার পরামর্শ দিয়েছে, আর তুমি সেটা হিংসা আর কৃপণ বলে তাকে অপমান করছো। আজ একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, তোমার এই দামি উপহার বা অন্য কিছু আমার বড় বউ অনন্যার জায়গা কখনো নিতে পারবে না। আর হ্যাঁ, আজ যেটা বললে, একদিন তার জন্য তোমাকে অবশ্যই পস্তাতে হবে। শুভাঙ্গী রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেল। শুভাঙ্গী নিজের স্বামী অরূপকে সব কথা বলল। ও বলল, অরূপ, তুমি খারাপ মনে করো না, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন তোমার বৌদির জায়গা আমি কখনো নিতে পারবো না, কারণ আমি লাভ ম্যারেজ করেছি আর তোমার বৌদি মার পছন্দের বউ, তাই মা দিদিভাইকে বেশি ভালোবাসেন। সব শুনে অরূপ বলল, শুভি, আজ আবারও আমি তোমাকে একটা কথা বুঝিয়ে বলছি, তুমি বৌদিকে যতটা ভুল বোঝো, বৌদি ততটাই বোঝদার আর শান্ত মানুষ। তোমার প্রতি বৌদির মনে কখনো হিংসে ছিলও না আর থাকবেও না, কারণ বৌদি তো পুরো পরিবারকে আমাদের বিয়েতে রাজি করিয়েছিল। শুভাঙ্গী বলল, দেখো অরূপ, তুমিও আমাকে বুঝতে পারছো না। আমি কোনো সাধারণ ঘরের মেয়ে নই, আমার কাছে টাকার কোনো অভাব নেই। আমি তো শুধু নিজের শখের জন্য চাকরি করি, না হলে আমি যা চাই আমার বাবা সেটা সাথে সাথেই দিয়ে দেয়। বাবার এত বড় বিজনেস আছে, আমি কেন টাকা জমাতে যাব? শুভাঙ্গী বলল। পরের দিন শনিবার শুভাঙ্গী বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাচ্ছিল। তখনই ওর চোখ পড়ল বসার ঘরে সোফায় বসে থাকা অনন্যার দিকে। ও রাগে নিজের পার্স তুলে নিল আর ফোনটা টি টেবিলের ওপর ফেলে রেখে চলে গেল। অনন্যা ডাক দিতেই যাচ্ছিল, তখন মীনাদেবী বললেন, যেতে দাও বৌমা, ওর কাছে আরও একটা ফোন তো আছেই, এখন ডাকলে অকারণে আবার রাগ দেখাতে শুরু করবে। অনন্যা ঠিক আছে বলে ফোনটা রাখতেই যাচ্ছিল, তখনই দেখল শুভাঙ্গীর ফোনে তার ভাইয়ের কল আসছে। অনন্যা ফোনটা তুলে হ্যালো বলতে যাচ্ছিল, ঠিক তখনই ওপাশ থেকে কোনো কথা না শুনেই কান্নার গলায় বলছে, হ্যালো দিদি, তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়, বাবাকে সিটি হাসপাতালে নিয়ে যাচ্ছি। এই বলে ফোনটা কেটে দিল। অনন্যার সঙ্গে পুরো পরিবার হাসপাতালে পৌঁছলো। সেখানে গিয়ে জানা গেল শুভাঙ্গীর বাবার পার্টনার তাকে ঠকিয়ে ব্যবসার কাগজপত্র লিখিয়ে নিয়েছে আর সুযোগ বুঝে গা ঢাকা দিয়েছে। শুভাঙ্গীর ভাই শুভ্র কপালে হাত দিয়ে বেঞ্চে বসে কাঁদছিল, পাশে ওদের মা অঞ্জলি দেবীও কাঁদছিলেন। তখনই অনন্যা শুভ্রর মাথায় হাত রেখে বলল, শুভ্র, কি হয়েছে? তোমার এই দিদিকে বলবে না? শুভ্র আশ্চর্য হয়ে অনন্যার দিকে তাকালো, তারপর ও সব কথা বলল। এখন যদি টাকা জমা না করা হয় তাহলে ডাক্তারেরা চিকিৎসা শুরু করবে না। আমি আর মা আমাদের কাউকেই বাবা কোনো দিন টাকার বিষয়ে কিছু বলেনি। এখন আমাদের হাতে যথেষ্ট টাকা নেই,
আর দিদিও ফোন ধরছে না। দিদি কোথায়? দিদি আসেনি? অনন্যা বলল, দাও বিলটা আমায় দাও, তুমি যাও মাসিমার কাছে, আমি আসছি। এই বলে অনন্যা কাউন্টারে গিয়ে টাকা জমা করে দিল। এদিকে শুভাঙ্গী ব্যাগে রাখা আর একটা ফোনে নিজের ভাই শুভ্রর অনেকগুলো মিসড কল দেখে অস্থির হয়ে উঠল। ঠিক তখনই ওর কাছে শুভ্রর একটা মেসেজ এলো। সেখানে লেখা ছিল, দিদি, বাবার হার্ট সার্জারি হচ্ছে, খুব তাড়াতাড়ি টাকা লাগবে। আর সেই মেসেজে সে পুরো ঘটনাটাও লিখে পাঠিয়েছিল। শুভাঙ্গী তাড়াতাড়ি একটা ক্যাব বুক করে হাসপাতালে পৌঁছালো। ততক্ষণে অপারেশন শেষ হয়ে গেছে। সেখানে শুধু অরূপ আর শুভ্র উপস্থিত ছিল। শুভাঙ্গী কাঁদতেই থাকলো। তখন অরূপ বলল, শুভি, চলো বাড়ি। এখন বাবাকে আইসিইউতে রাখা হয়েছে, আগামীকাল সকালেই দেখা করা যাবে। শুভাঙ্গী অরূপকে বলল, অরূপ, আমাকে শুভ্রর সঙ্গে একটু কথা বলতে হবে। অরূপ বলল, হ্যাঁ ঠিক আছে, কথা বলে এসো, আমি বাইরে গাড়িতে বসছি। শুভাঙ্গী শুভ্রকে জিজ্ঞাসা করলো, শুভ্র, টাকার ব্যবস্থা কোথা থেকে করেছিস? তোর অরূপদা দিয়েছে নাকি আমার শ্বশুরবাড়ির কেউ? তুই কি তাদের সব কথা বলেছিস? শুভাঙ্গীর মনে হচ্ছিল এখন তো সারা জীবন তিরস্কার শুনতেই হবে। ওর মনে পড়ে যায় শাশুড়ির কথাগুলো, যেদিন সাহায্যের দরকার হবে তখন কেউ এগিয়ে আসবে না, শুভি, আমার কথাটা মনে রেখো। তখনই শুভ্র বলল, না দিদি, শুধু অনন্যা দিদিকেই সব কথা বলেছি, আর অনন্যাদি হাসপাতালে সব টাকা দিয়েছেন, কাউকে না জানিয়ে। দিদি, উনি মানুষটা সত্যিই খুব ভালো। ডাক্তারের সঙ্গে কথা বলল আর একেবারে কাউকে কিছু না বলে সাহায্যও করলো। আর যদি অনন্যা দিদি না থাকতো তাহলে না জানি কি হতো। উনি তো মাকেও নিজের সঙ্গে বাড়ি নিয়ে গেছে। শুভাঙ্গী স্তব্ধ হয়ে গেল এটা শুনে। যে যাকে সে কোনো দিন সম্মানই করেনি, আজ সেই দিদিভাই ওর জন্য এত কিছু করল। বাড়ি ফিরে শুভাঙ্গী দেখল অনন্যা ওর মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শুভাঙ্গী কাঁদতে কাঁদতে মায়ের গলা জড়িয়ে ধরল। তখন অনন্যা শুভাঙ্গীকে ইশারায় কাঁদতে না করার অনুরোধ করল। শুভাঙ্গী চোখের জল আটকে বলল, মা, আমি জামাকাপড় পাল্টে আসছি। ঘরে গিয়ে অরূপকে বলল, অরূপ, দিদিভাইকে একবার আমার ঘরে আসতে বলো তো। কিছুক্ষণ পর অনন্যা ঘরে ঢুকতেই বলল, শুভি, আমি তোমাকে কাঁদতে তখন বারণ করেছিলাম, কারণ মাসিমা অনেকক্ষণ ধরে কাঁদছেন আর তাতে তার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। উনি যদি বাড়িতে একা থাকতেন তাহলে আরও বেশি চিন্তা করতেন। তাই মাসিমাকে এখানে নিয়ে এলাম, যাতে আমাদের সবার মাঝে থাকলে একটু ভালো থাকবেন। তোমার খারাপ লেগে থাকলে। শুভাঙ্গী অনন্যার দু হাত জড়িয়ে ধরে বলল, দিদিভাই, আর নয়, আমাকে আর এত লজ্জায় ফেলো না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে চিনতেই পারিনি, তোমার ভালোবাসাকে নাটক ভেবেছিলাম। তোমার এই উপকার আমি কোনো দিনও ভুলব না। অনন্যা বলল, না শুভি, আমি কোনো উপকার করিনি। ওনারাও তো আমার মা বাবার মতো, আর বোনেরা কখনো একে অপরের উপকার করে না। তুই তো আমার ছোট বোনের মতো, ভুল করাটা তোর অধিকার, আর সেটা বোঝানো আমার কাজ, বুঝলি? হ্যাঁ দিদিভাই। শুভাঙ্গী কাঁদতে কাঁদতে অনন্যার গলা জড়িয়ে বলল, কিন্তু এখন থেকে তোমার এই ছোট বোনটা আর কোনো ভুল করবে না, আর তোমার সব কথা মেনে চলবে, এটা আমার প্রতিশ্রুতি। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সঙ্গে। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।